নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম ঠিকানা। এটি এমনই একটি গল্প যে গল্প শেষ হবার পরও মনে খানিকক্ষণ রেস থেকে যায়। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে, একটি লাইক অবশ্যই করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প ঠিকানা। অনেক অনেক দূরে মিকির পাহাড়। সূর্যটা এইমাত্র তার ওপারে অদৃশ্য হলো। আকাশের পর থেকে এত তাড়াতাড়ি তার বিদায় নেবার কথা নয়। সময়টা শরতে শেষাশেষি। নিয়ম অনুযায়ী সূর্য আরও কিছুক্ষণ অনায়াসেই থেকে যেতে পারত। পৃথিবীর আর যেখানে যে নিয়মই থাক, উত্তর পূর্ব ভারতের এই প্রান্তে কিছুটা বিপরীত রীতি। যেখানে সূর্য ওঠা ত্বরান্বিত, সেখান থেকে তার বিদায় নেবার পালাও কিছু দ্রুত হওয়া স্বাভাবিক। কিন্তু আসামের এই উপত্যকা বোধহয় তার না পছন্দ। নইলে উঠতে না উঠতে সূর্যটা যাবার জন্য এত অস্থির কেন? দুপুরের কিছু পর থেকেই এখানে সাজ সাজ রব পড়ে যায়। প্রায় সেই মুহূর্তে পশ্চিমের ঢালু পাড় বেয়ে ব্যস্তভাগী সূর্যটা তার রথ ছোটাতে শুরু করে এবং দেখতে দেখতে মিকির পাহাড়ের ওপারে উধাও হয়। আর সূর্যটা উধাও হতে না হতেই লম্বা পায়ে নেমে আসে সন্ধ্যা। এখন রোদ নেই, তবে পশ্চিমের ভাসমান মেঘে দিনান্তের বিষণ্ণ একটু রক্তাভা লেগে আছে। দূরে মিকির পাহাড়ের সারি সারি চূড়াগুলো ক্রমশ ছায়াচ্ছন্ন হয়ে যাচ্ছে। আসন্ন সন্ধ্যা, পশ্চিমের ভারহীন মেঘ বা মিকির পাহাড় কোনো দিকেই আমার লক্ষ্য ছিল না। লামডিং স্টেশনের বিস্তৃত প্ল্যাটফর্মে নিজের হোলডলের উপরে বসে এই মুহূর্তে দু চোখে অপার বিস্ময় নিয়ে একটি মহিলার দিকে তাকিয়ে আছি। লামডিং জংশন স্টেশন, এখান থেকে রেলের একটি লাইন ছুটে গেছে করিমগঞ্জ বদরপুরের দিকে। একটা লাইন গেছে পাণ্ডু গৌহাটির দিকে, আরেকটা গেছে ডিমাপুর তিনসুকিয়া হয়ে সুদূর সদিয়া সীমান্তে। আমি সদিয়া যাব। এখন ঘড়িতে কাঁটায় কাঁটায় 5:30। আমার ট্রেন আসতে আরও 2.5 ঘন্টা। স্টেশনে এসেই এখানে ফার্স্ট ক্লাসের টিকিট কেটে ফেলেছিলাম। আইনত আপার ক্লাস ওয়েটিং রুমেই আমার থাকবার কথা। সেখানে নরম সোফায় নিজেকে সঁপে দিয়ে পাক্কা 2.5 ঘন্টা তুফা ঘুম লাগানো যেত। প্রসঙ্গত বলা দরকার, আমি নিদারুণ ঘুমকাতুরে। একটু ফুরসত পেলেই বিছানা খুঁজি। ঘুমটি একেবারে সাদা। শোয়া মাত্র পোষা বিড়ালের মতো চোখের পাতায় এসে বসে পড়ে। কিন্তু লামডিং স্টেশনে আমার জন্য সে সুখ নেই। ওয়েটিং রুমে বিড়াল না ইঁদুর কি যেন একটা পচে উঠে চারিদিক মাত করে দিয়েছে। ফলে আপার ক্লাসের আমরা কটি যাত্রী তৃতীয় শ্রেণীর জনতার সঙ্গে খোলা প্ল্যাটফর্মেই আশ্রয় নিয়েছি। আমার একটু দূরে আমার সঙ্গে কিছুটা কোনাকুনি একটি মহিলা বসে আছেন। সঙ্গে সামান্য কিছু মালপত্র, ফাইবারের সুটকেস, 2 বেতের বাস্কেট আর বাদামি রঙের হোলডল। কত বয়স হবে তার আমি বলতে পারবো না। এক দৃষ্টে অনেকক্ষণ তাকিয়ে থেকেও বয়সটা আমার কাছে রহস্য হয়েই রইল। মহিলা দীপ্তবর্ণা, মধ্যক্ষীণা, ঠোঁট রক্তাভ, ঘন পালকে ঘেরা দীর্ঘ চোখ, তীক্ষ্ণ নাক, পাতলা সিল্কের মতো মসৃণ ত্বক, নিরেক সুঠাম গলা, পান পাতার গড়নে মুখ,
চিবুকটি তার আশ্চর্য নিটোল। তাকিয়ে থাকতে থাকতে সিঁথির কাছে 2-4টে রূপোর তার আবিষ্কার করে ফেললাম। কয়েকটি চুলের রং বদলে দেওয়া ছাড়া সময় তার উপরে আর কোনো ছায়াই ফেলতে পারেনি। যৌবন যেন মহিলার দেহে ঋতু বিশেষের খেলা নয়, যে এলাম ফুটলাম অবশেষে ঝরে গেলাম। যৌবনের সঙ্গে তার নিয়ত কালের সম্পর্ক। সময় বুঝি তার সামনে এসে থমকে দাঁড়িয়েছে। পরনে সাদা রেশমি শাড়ি আর ওই কাপড়েরই ব্লাউজ, পায়ে সাদা জাপানি চটি, কানে মুক্তার দুল, গলায় মুক্তোর মালা, ডান হাতে অনামিকায় হিরে বসানো আংটি। ঘড়ির প্যান্টটাও তার সাদা। সারসী, সত্যি সে তো সারসী। এক দৃষ্টে মহিলাটিকে লক্ষ্য করছিলাম, খেয়াল করিনি আমার অজ্ঞাতসারে আরও একজন তাকে লক্ষ্য করছেন। হঠাৎ চোখ ফেরাতেই ভদ্রলোককে দেখতে পেলাম। বয়স 50 ঊর্ধ্ব, সুগঠিত দীর্ঘ শরীর, বিস্তৃত কপাল যেন তার সাফল্যের প্রতীক। ধূসর রঙের চুল ব্যাকব্রাশ করা, গম্ভীর ভারী মুখে মোটা ফ্রেমের চশমা, পরনে অক্ষরে অক্ষরে বিলিতি ব্যাকরণ অনুযায়ী চমৎকার স্যুট। বয়সে রীতিমতো ভার পড়েছে শরীরে, তবু এখনো অনায়াসেই তাকে সুপুরুষ বলা যায়। স্থির নিষ্পলকে, প্রায় আচ্ছন্নের মতো ভদ্রলোক মহিলার দিকে তাকিয়ে আছেন। অনেকক্ষণ পরে পায়ে পায়ে কাছে এগিয়ে গেলেন তিনি। তারপর ঘোরের মধ্য থেকে বলে উঠলেন, সুরমা না? মহিলার মুখ ছিল মিকির পাহাড়ের দিকে। উদাস চোখে কি যেন দেখছিলেন। নাকটা কানে যেতেই চমকে ঘুরে বসলেন। ভদ্রলোকের চোখে তার দৃষ্টি নিবদ্ধ হলো। অনেকখানি ঝুঁকে এবার কাঁপা গলায় ভদ্রলোক বললেন, চিনতে পারছো না? আমি সোমনাথ। মহিলা অর্থাৎ সুরমার চোখ দুটি উজ্জ্বল হলো। পরক্ষণে তিনি উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন, কি আশ্চর্য! আপনি? আমাকে কিন্তু একদিন তুমি করে বলতে। সোমনাথের স্বর ক্ষুব্ধ শোনালো। অনেকদিন পর দেখা, ফস করে আপনিটাই বেরিয়ে এসেছে। বেশ, এবার থেকে তুমিই বলছি। সুরমা আশ্চর্য সাবলীলা। একটু আগের উচ্ছ্বাসের স্রোতে আবার ভেসে যেতে লাগলেন তিনি। বললেন, সত্যি তোমাকে চিনতে পারিনি। চেহারাখানা যা ভারী কি করে ফেলেছ, চিনে কার সাধ্য? নাও নাও, বসো। বলেই ক্ষিপ্ত হাতে হুলডল খুলে বিছানা পেতে দিলেন। বসতে বসতে সোমনাথ বললেন, চেহারার আর দোষ কি? বয়সটা তো আর কম হলো না। এই আষাঢ়ে 53 পড়েছি। গ্র্যান্ড ওল্ড ম্যান। ঠোঁটের কোণে মৃদু হেসে সুরমা কটাক্ষ হানলেন। সোমনাথ এবার স্মৃতির অতলে ডুবে গেলেন। বললেন, কত বছর পর আমাদের দেখা হলো বলো তো? তা বছর 22 তো হবেই। হিসেব না করে বলে ফেললেন সুরমা। সোমনাথের স্মৃতিচারণ তখনও চলছিল। আস্তে আস্তে বলতে লাগলেন, 22 বছর আগে বেনারস ইউনিভার্সিটির কম্পাউন্ডে তোমার সঙ্গে আলাপ। তারপর 1-1.5 মাস স্বপ্নের মতোই কেটে গেছে। মনে আছে? মনে আছে সেসব কথা? নিশ্চয়ই আছে। আমার মেমোরিটা খুব দুর্বল ভাবো নাকি? আচ্ছা বলো দেখি, কিভাবে আমাদের প্রথম আলাপ হয়েছিল? পরীক্ষা করছো? সুরমা হাসলেন। জীবনের অপরাহ্নে পৌঁছে হঠাৎ যেন ছেলে মানুষিতে পেয়ে বসল সোমনাথকে। বললেন, ধরো তাই। বেশ, বলছি, মিলিয়ে নাও। সুরমা বলতে লাগলেন, সেবার পুজোর ছুটিতে বাবা মা আর আমি বেনারস গিয়েছিলাম। উঠেছিলাম একটা হোটেলে। বেনারস যাবার পরদিনই আমরা গিয়েছিলাম ওখানকার ইউনিভার্সিটি দেখতে। হেঁটে হেঁটেই দেখছিলাম। বাবার ছাত্র অবস্থাতে ইউনিভার্সিটিটা দেখা ছিল। কোন বাড়িটায় কোন ডিপার্টমেন্ট তিনি আমাদের বলে দিচ্ছিলেন। হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত আমরা অনেকগুলো নতুন বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলাম।
বাবা এবার বেশ সমস্যায় পড়ে গিয়েছিলেন বলেছিলেন। তাই তো, আমরা যখন এসেছিলাম এই বাড়িগুলো দেখিনি। এখানে কি হয় বলতে পারছি না। ঠিক এই সময় বিপদ তারণের মতো তোমার আবির্ভাব হয়েছিল। তুমি যে পেছনেই ছিলে এবং আমাদের সব কথাই শুনেছ তা লক্ষ্য করিনি। এগিয়ে এসে বলেছিলে ওই বাড়িগুলি ইঞ্জিনিয়ারিং কোর্স পড়াবার জন্য তৈরি হয়েছে। তারপর যতক্ষণ ইউনিভার্সিটিতে ছিলাম তুমিই ছিলে আমাদের গাইড। বাবা মার চাইতে আমার কৌতূহল ছিল ঢের বেশি। ইউনিভার্সিটি সম্বন্ধে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলাম, আর তুমি উত্তর দিয়ে যাচ্ছিলে। কথায় কথায় তোমার নাম জিজ্ঞেস করে জেনে নিয়েছিলেন বাবা। শুধু নামই না, তুমি যে বেনারস ইউনিভার্সিটি থেকে এমএসসি পাশ করেছ তাও জানা হয়েছিল। তোমরা যে কয়েক পুরুষ ধরে কাশীর বাসিন্দা, চাকরি করার ব্যাপারে তোমার যে সাংঘাতিক অনিচ্ছা, স্বাধীন কন্ট্রাক্টরি ব্যবসার দিকেই যে তোমার দারুণ ঝোঁক, আর সেজন্যে খুব চেষ্টা চরিত্র করছ, এইসব জেনে নিতে আমাদের ত্রুটি হয়নি। কি মশাই, মিলছে? সোমনাথ উত্তর দিলেন না। ছেলে মানুষই এক খেয়ালে প্রথম আলাপের ইতিহাস সম্বন্ধে প্রশ্ন করে তিনি অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। তার সমস্ত সত্তা যেন এই মুহূর্তে লামডিং স্টেশনে নেই, বহু দূরের কোনো এক ধূসর জগতে বিলীন হয়ে গেছে। সুরমা বলতে লাগলেন, আরও শুনতে চাও? প্রথম আলাপের পর প্রায় রোজই তোমার সঙ্গে দেখা হতো। কাশী ছোট শহর, ঘর থেকে বেরুলে দেখা না হয়ে উপায় কি? কোনোদিন আমাদের দেখা হতো গধুলিয়ায়, কোনোদিন বা বেনিয়াবাগে, কোনোদিন রামপুরা ভেলপুরার রাস্তায়, আবার কোনোদিন দশাশ্বমেধ ঘাট বা মণিকর্ণিকার ঘাট। প্রথম প্রথম বাবা মা থাকতেন আমার সঙ্গে, পরে অবশ্য। এই পর্যন্ত বলে হঠাৎ তিনি থামলেন। কিছুক্ষণ কি ভেবে একেবারে ভিন্ন প্রসঙ্গে চলে গেলেন। একটা কথা ভেবে অবাক লাগে, তুমি আর আমি সমস্ত বেনারস তোলপাড় করে বেরিয়েছি, কিন্তু কেউ কারোর ঠিকানা জানতাম না। তুমি আমাদের হোটেলে কোনোদিন যাওনি, আমিও যাইনি তোমাদের বাড়িতে। এতক্ষণে মুখ খুললেন সোমনাথ, বললেন, আচ্ছা সুরমা, একটা কথা তোমার মনে আছে? কি? বেনারসে শেষ যেদিন তোমার সঙ্গে দেখা হয়েছিল সেদিন আমাদের কি কথা হয়েছিল? মনে আছে বই কি। সুরমা মাথা নাড়লেন। আমি তোমাকে বলেছিলাম ছুটি ফুরিয়ে এসেছে, দিন কয়েকের মধ্যেই আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। শুনে তোমার মুখখানা করুণ হয়ে গিয়েছিল, অনেকক্ষণ কথা বলতে পারোনি তুমি। তারপর শুকনো গলায় আমাদের কলকাতার ঠিকানা চেয়েছিলে। আমি বলেছিলাম আজ নয়, কাল বিকেলে মণিকর্ণিকার ঘাটে এসো, কলকাতার ঠিকানাটাও দেব, তাছাড়া আরও কথা আছে। পরের দিন কিন্তু তুমি মণিকর্ণিকার ঘাটে যাওনি। ভাঙা অবরুদ্ধ গলায় সোমনাথ বললেন, না, যাইনি, যাওয়া সম্ভব হয়নি। বিকেলে মণিকর্ণিকার ঘাটে তোমার সঙ্গে দেখা করবার কথা ছিল। এদিকে ভোরবেলা নৈনিতাল থেকে আমার নামে একটা টেলিগ্রাম এসেছিল। সেদিনই বিকেলের মধ্যে আমাকে সেখানে পৌঁছতে হবে। কেন জানো? কেন? তোমাকে তো আগেই বলেছি আমি কন্ট্রাক্টরের জন্য চেষ্টা করছিলাম। টেলিগ্রামে কন্ট্রাক্ট পাওয়ার খবর এসেছিল। বিকেলের মধ্যে নৈনিতাল পৌঁছে সব ব্যবস্থা সেরে ফেলতে হবে। আমার সমস্ত সত্তা একান্তভাবে যা চেয়েছে শেষ পর্যন্ত তা পেয়ে গিয়েছিলাম। জীবনের প্রথম কন্ট্রাক্ট, কি তার স্বাদ, কি তার আকর্ষণ, তোমাকে বোঝাতে পারবো না সরমা। আমি সকাল 7টার ট্রেনে নৈনিতাল রওনা হয়ে গিয়েছিলাম। তোমার হোটেলটা যদি জানা থাকতো একটা খবর দিয়ে যেতে পারতাম। ওদিকে বিকেল পর্যন্ত যদি অপেক্ষা করতাম কন্ট্রাক্টটা হাতছাড়া হয়ে যেত। ও, নিষ্প্রিয় সুরে একটিমাত্র শব্দই উচ্চারণ করলেন সুরমা। একটু চুপচাপ।
তারপর সোমনাথই বলে উঠলেন, আচ্ছা বলো। অন্যমনস্কের মতো সাড়া দিলেন সুরমা। সেদিন মণিকর্ণিকার ঘাটে আমার জন্য তুমি অপেক্ষা করেছিলে। সোমনাথ তার দৃষ্টি সুরমার মুখে নিবদ্ধ করলেন। স্বরটা তার কাঁপছিল। 53 বছর বয়সেও আবেগের সব নদী বুঝি শুকিয়ে যায় না? শুকোলে সোমনাথের স্বরে এত তরঙ্গ কেন? সে কথা জেনে আজ আর কি লাভ? কিছুই কি লাভ নেই সুরমা? সুরমা উত্তর দিলেন না। লামনিক স্টেশনের এই প্ল্যাটফর্মে সময় যেন গতি হারিয়ে কিছুক্ষণ নিশ্চল হয়ে রইল। আর আমি সুদিয়া সীমান্তের প্রথম শ্রেণীর এক যাত্রী, খানিকটা দূরে বসে দুটি প্রৌঢ় পারাবতের কুদন শুনতে লাগলাম। এক সময় অনড় স্থবির সময়কে নাড়া দিয়ে সোমনাথই বলে উঠলেন, ভালো কথা, তোমার কোনো খবরই তো নেওয়া হয়নি। আজকাল কি করছো? কলকাতার একটা কলেজে ইংরেজি পড়াই, মাস্টারনি। কলেজে পড়াও? তার মানে তো অধ্যাপিকা? হ্যাঁ, গৌরবে তাই দাঁড়ায় বটে। কি একটু ভেবে সোমনাথ প্রশ্ন করলেন, তা হঠাৎ এই লামডিংয়ে? করিমগঞ্জে আমার এক কাকা থাকেন। তিনি খুব অসুস্থ, 2বার স্ট্রোক হয়ে গেছে। তাকেই দেখতে এসেছিলাম। সুরমা বলতে লাগলেন, এখন আবার কলকাতায় ফিরে যাচ্ছি। বিয়ে টিয়ে হয়েছে? সাদা সিঁথি দেখে তো মনে হয় না। ঠিকই ধরেছ, ওটা করবার মতো এখনো সময় পেয়ে উঠিনি। খুব কাজের লোক দেখছি। কলেজে পড়ানো কি এতই ভারী কাজ যে বিয়ে করবার ফুরসত মেলে না? তবে যে শুনেছিলাম যে রাঁধে সে চুলো বাঁধে, যে পড়ায় সে বুঝি বিয়ে করে না? সোমনাথ হাসলেন। তার চোখ ঝকমকিয়ে উঠল। সোমনাথের হাসি সুরমার মুখেও সংক্রামিত হলো। হাসলেনই শুধু, মুখে কিছু বললেন না। সোমনাথ আবার বললেন, তোমার কলকাতার ঠিকানাটা দাও। কোথায় থাকো বলো, লিখে নিচ্ছি। হঠাৎ অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন সুরমা। বললেন, কি আশ্চর্য, আমার খবরই খুঁটিয়ে খুঁটিয়ে নিচ্ছ, নিজের কথা কিছুই বলছো না? আমার আবার কি কথা? নৈনিতালের কন্ট্রাক্টারিটা দিয়েই সেই যে হাতে খড়ি হয়েছিল, তার উপরে সমানে দাগা বুলিয়ে যাচ্ছি। স্বর্গমর্ত চষে কোথাও ব্রিজ বানাচ্ছি, কোথাও রাস্তা তৈরি করছি, কোথাও ডিনামাইট চার্জ করে পাহাড় ওড়াচ্ছি। এই করেই দিন কাটছে। তা হঠাৎ এখানে যে? তিনসুকিয়া যাব। 20 লাখ টাকার একটা রোড কন্ট্রাক্ট পেয়েছি। কাল দুপুরের মধ্যেই চুক্তিটা ফাইনাল করে ফেলতে হবে। সুদিয়া সীমান্তের সেই যাত্রীটি, অর্থাৎ আমি, ধ্যান জ্ঞান সঁপে দিয়ে দুজনের কথা শুনছিলাম। তিনসুকিয়ার নাম শুনে হঠাৎ চকিত হলাম। সোমনাথ এবং আমাকে একই ট্রেনে সহযাত্রী হতে হবে। যাতে একই কামরায় উঠতে পারি তার চেষ্টা করব। ওদিকে সুরমা বলছেন, তুমি তিনসুকিয়া যাবে, আমি যাব কলকাতায়। আমাদের পথ একেবারে উল্টো। সে যাকে, এবার আসল খবরটা দাও দেখি। কি? জিজ্ঞাসু চোখে সোমনাথ তাকালেন। দেখে তো মনে হয় জীবনে সব রকম সাকসেস হয়ে গেছে তোমার। তার সংসার টংসার কিছু করেছ? না। জীবনে এখনো তাহলে একলা চলপথিক? হ্যাঁ। সোমনাথ মাথা নাড়লেন। তারপর আস্তে আস্তে বললেন, মণিকর্ণিকার ঘাটে যেদিন তোমার সঙ্গে দেখা করবার কথা ছিল, তার আগের দিন যদি তোমাদের কলকাতার ঠিকানাটা দিতে, তাহলে কিন্তু জীবন অন্যরকম হতে পারত। উত্তাল আবেগে তার স্বর রুদ্ধ হয়ে এলো। এরপর অনেকক্ষণ চুপচাপ। একসময় স্তব্ধতা ভেঙে গাঢ় কাঁপা স্বরে সোমনাথ শুরু করলেন, তোমার কলকাতার ঠিকানাটা যদি দাও, তিনসুকিয়ার কাজ ছেড়েই দেখা করব আমি। মণিকর্ণিকার ঘাটে যে কথা শোনা হয়নি, কলকাতায় গিয়ে তা শুনব।
ব্যস্ত কি? তোমার ট্রেন আসতে এখনো অনেক দেরি। গতকাল পরে দেখা। এসো, অন্য গল্প করি। যাবার সময় ঠিকানাটা দিয়ে দেব। প্রৌঢ় পারাবাদ দুটি পরস্পরের মধ্যে আবার হারিয়ে গেল। সোমনাথ আর সুরমা কতক্ষণ যে তারা মগ্ন হয়েছিলেন খেয়াল নেই। হঠাৎ দেখা গেল ডিস্ট্যান্স সিগন্যাল মাথা নুইয়েছে। দেখতে দেখতে সদিয়া এক্সপ্রেস লামডিং স্টেশনে এসে থামল। সোমনাথ ব্যস্ত হয়ে উঠলেন। কই সরমা, তোমার ঠিকানাটা দাও, গাড়ি এসে গেছে। হঠাৎ কি যেন মনে পড়তেই সুরমা বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালেন। বললেন, একটু দাঁড়াও, আমি আসছি। বলেই টিকিট কাউন্টারের ওপাশে অদৃশ্য হয়ে গেলেন। তারপর একটি একটি করে মুহূর্ত পার হতে লাগলো। আকণ্ঠ উৎকণ্ঠা নিয়ে সোমনাথ অস্থির হয়ে রইলেন। কিন্তু না, সুরমা ফিরছেন না। এদিকে গাড়ি ছাড়ার বেশি দেরি নেই। দ্বিতীয় ঘন্টি বেজে গেছে। তৃতীয় ঘন্টি হলেই গার্ড হুইসেল দেবে, আর সঙ্গে সঙ্গে লোহার সরীসৃপ ছুটতে শুরু করবে। সময় যেন প্রতি মুহূর্তে দুরন্ত বেগে উধাও হয়ে যাচ্ছে। যদি কোনো মন্ত্র জানা থাকতো, সোমনাথ তার পায়ে বেড়ি দিয়ে রাখতেন। কিন্তু না, সময়কে আটকানো গেল না। তৃতীয় ঘন্টির কিছু আগে উদ্ভ্রান্তের মতো একটা ফার্স্ট ক্লাস কামরায় উঠলেন সোমনাথ। এতক্ষণ রুদ্ধশ্বাসে তার দিকে তাকিয়েছিলাম। তিনি উঠবার পর পিছু পিছু আমিও উঠলাম। কামরায় উঠে দরজার কাছে দাঁড়িয়ে রয়েছেন সোমনাথ। তার উপরই আমার দৃষ্টি স্থির নিবদ্ধ। দাঁড়িয়ে দাঁড়িয়ে উন্মাদের মতো এদিক সেদিক তাকাচ্ছেন। কার খোঁজ করছেন আমি জানি, কিন্তু না, সুরমা এখনো ফেরেননি। অনুভব করছি গাড়ি ছাড়ার সময় যত এগিয়ে আসছে, সোমনাথের হৃৎপিণ্ড ততই জমাট বেঁধে যাচ্ছে। অতই সাগরে সাঁতার না জানা মানুষের মতো তিনি ছটফট করছেন। কপালে কণা কণা ঘাম জমছে। অসীম হতাশায় হাত দুটো বারবার মুঠো পাকিয়ে যাচ্ছে। তার অস্থিরতা আমার মধ্যেও কিছুটা সঞ্চারিত হয়ে গেছে বুঝি। একসময় তৃতীয় ঘন্টি পড়ল। সঙ্গে সঙ্গে হৃৎপিণ্ড বিদীর্ণ করে গার্ডের হুইসেল বেজে উঠল। তার সঙ্গে সঙ্গে গলা মিলিয়ে ইঞ্জিনটা বাতাস চিরে চিরে চিৎকার করল। তারপরে নিশ্চল গাড়িটা চলতে শুরু করলো। ট্রেন যখন স্টেশন ছাড়তে চলেছে, ঠিক সেই সময় দেখা গেল সুরমা প্ল্যাটফর্মে ফিরে এসে চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে আছেন। গাড়ি এখনো স্পিড নেয়নি। একটু চেষ্টা করলে নেমে সুরমার কাছে যেতে পারেন সোমনাথ। হ্যান্ডেলটা ধরে একটু ঝুঁকলেন সোমনাথ। মনে হলো তার বুকের ভিতরে ধস নামছে। মনে হলো তিনি লাফিয়ে পড়বেন। কিন্তু না, শেষ পর্যন্ত নামলেন না। এদিকে গাড়ি স্পিড নিতে শুরু করেছে। লামডিং স্টেশন ক্রমশ দূরে সরে যাচ্ছে। সোমনাথের দিক থেকে চোখ সরিয়ে জানালা দিয়ে স্টেশনের দিকে মুখ বাড়ালাম। এত দূর থেকে স্পষ্ট বোঝা যায় না, তবু মনে হয় চিত্রার্পিত সেই মূর্তিটির মুখে বিচিত্র রহস্যময় একটু হাসি বুঝি ফুটে আছে। এদিকে প্রায় টলতে টলতে মূর্ছিতের মতো সিটে এসে বসে পড়েছেন সোমনাথ। দু হাতে মুখ ঢেকে বিড়বিড় করছেন, এবারও পারলাম না, পারলাম না। নলছেন আর মাথা নাড়ছেন। লামডিং স্টেশন থেকে পশ্চিমে কিছুটা এগোলেই মিকির নদী। নীল ফিতের মতো পাহাড়ি নদীটার উপর দিয়ে একটা পুল। এইমাত্র সদিয়া মেল পুল পার হয়ে গেল। তারপর বাঁক ঘুরে ডিমাপুরের দিকে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগল। ইতিমধ্যে শরৎ শেষে রাত্রি নিবিড়ভাবে নেমে এসেছে। আমি সদিয়া সীমান্তে সেই যাত্রী। জানালা দিয়ে মুখ বাড়িয়েছিলাম। না, প্ল্যাটফর্মের সেই রহস্যময়ীকে আর দেখা যাচ্ছে না। গাঢ় অন্ধকারে লামডিং স্টেশনটা অবলুপ্ত হয়ে গেছে। কিছুক্ষণ পর জানলার বাইরে থেকে মুখটা আস্তে আস্তে ভিতরে নিয়ে এলাম। আমার বিপরীত দিকে সিটে সেই একই ভঙ্গিতে দু হাতে মুখ ঢেকে বসে আছেন
সোমনাথ। হাত পা আঙুল ঘাড় সবই কেমন যেন স্খলিত। শরীরের সঙ্গে দৃঢ়ভাবে বুঝি সেগুলো আটকানো নয়, শিথিলভাবে ঝুলছে। সোমনাথের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার সমস্ত মন 22 বছর আগের একটা ছবি আঁকতে চাইল। মনের সেই দুরন্ত ইচ্ছাকে বাধা দিলাম না। খানিকটা আগে সোমনাথ আর সুরমা দুটি প্রৌঢ় পারাবত লামনিক স্টেশনের স্মৃতির মধ্যে ডুবেছিলেন। তাদের কথাবার্তা থেকে কিছু সূত্র পেয়েছি, নিজেদের অজান্তে তারা আমার কাছে কিছু রং জুগিয়ে দিয়েছেন। সেই রং দিয়েই কল্পিত একটা ক্যানভাসে ছবি আঁকতে বসলাম। সেদিন কাশী বিশ্ববিদ্যালয় সোমনাথ আর সুরমার প্রথম আলাপের পর কি হয়েছিল সহজেই অনুমান করা যায়, এবং সে সম্বন্ধে মোটামুটি ইঙ্গিতও দিয়েছেন সুরমা। আলাপের পরও তাদের অনেকবার দেখা হয়েছে। কাশীর ছোট্ট সংক্ষিপ্ত বৃত্তের মধ্যে পথে পেরুলেই দেখা হয়ে যাবার সম্ভাবনা। প্রথম বাবা মার সঙ্গেই বেরোতেন সুরমা, পরে একা একা সময় আর জায়গা স্থির করে সোমনাথের সঙ্গে দেখা করতেন। অনুমান করতে পারি তারা কোনোদিন টাঙ্গা নিয়ে হার্ডিন ব্রিজের দিকে চলে যেতেন, কোনোদিন দশাশ্বমেধ ঘাট থেকে পানসি ভাড়া করে গঙ্গায় ভেসে বেড়াতেন। এইভাবে যত দিন যাচ্ছিল দুটি মুগ্ধ তরুণ তরুণীর আকর্ষণ তত তীব্র তত প্রবল হচ্ছিল। অবশেষে এসেছিল সেই দিনটি। স্থির হয়েছিল মণিকর্ণিকার ঘাটে বসে কলকাতার ঠিকানা দেবেন সুরমা, এবং যে কথা আগে আর কোনোদিন কাউকে বলেননি সোমনাথকে বলবেন তা। কিন্তু সেদিন সুরমার কথা শোনা হয়নি, তার ঠিকানাও নেওয়া হয়নি। জীবনের পরম লগ্নকে অবহেলা করে নৈনিতাল ছুটেছিলেন সোমনাথ। হিসেবি কেরিয়ারিস্ট সোমনাথ সেদিন একটি কন্ট্রাক্টকে জীবনের সারাচ্ছ্বাস মনে করেছিলেন। 22 বছর পরে প্রৌঢ় প্রহরে আর একবার সুযোগ এসেছিল, কিন্তু এইবারও সুরমার ঠিকানা পেলেন না সোমনাথ। 20 লক্ষ টাকার একটা রোড কন্ট্রাক্ট তাকে সুরমার কাছ থেকে বিচ্ছিন্ন করে তিনসুকিয়া নিয়ে চলল। জীবনের আর এক হিসেব সম্বন্ধে বিচক্ষণ এই ভদ্রলোক আজও একটি কন্ট্রাক্টকে বেশি মূল্য দিয়ে বসলেন। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা কথা আমার মনে পড়ল। সুদিয়া মেল লামনিং স্টেশনে আসতে সোমনাথ যখন ঠিকানা চাইছেন, কি এক ছলে ব্যস্তভাবে সুরমা উঠে গিয়েছিলেন। সেটা কি ইচ্ছে করেই? তিনি কি দেখতে চেয়েছিলেন? শেষ পর্যন্ত সোমনাথ তিনসুকিয়ার আকর্ষণ উপেক্ষা করে ট্রেন থেকে শুধু তাঁরই জন্য নেমে আসেন কি না? হয়তো হয়তো আমার চেতনার অতল থেকে অর্ধস্ফুটে কে যেন বলে উঠল, জীবনে অন্য টান থাকলে আর সব ঠিকানা হয়তো মেলে, শুধু একটি ছাড়া। দু হাতে সব দিকে সব কিছু সরিয়ে ঝাঁপ দিতে না পারলে পরমাকে পাওয়া যায় না।